নমস্কার। ভারত রঙ্গ মহোৎসবের অন্তর্গত বিশ্ব জনরঙ্গ উপলক্ষে থেসপিয়ান্স নিবেদিত নাটক পঞ্চম বেদ চর্চা। মূল নাটক ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ভাবানুবাদ পার্থ মুখোপাধ্যায়। অংশগ্রহণ করছেন শান্তনু গঙ্গোপাধ্যায়, তন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজয়েশ, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দনা গুহ, মনীষা টিকাদার, মৌসুমী আদক ও রুক্মিণী বাগচি। সম্পাদনা দেবাদিত্য মুখোপাধ্যায়। নেপথ্য সহযোগিতা চন্দন লাহিড়ী ও সীমা বিশ্বাস। নির্দেশনা ও অভিনয় পার্থ মুখোপাধ্যায়। নাটক পঞ্চম বেদ চর্চা। পরিচালকের দেরি হচ্ছে কেন? মনে হয় জ্যামে কোথাও আটকে গেছে। অনেকগুলো কাজ একটু দেরি করেন না। কাশিটা করেছে রে? কাশি করে শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার একটু দেরি হলো। আমরা সাথে গলাগলি করছিলাম। হ্যাঁ, ওই যে নাটকটার কথা বলেছিলাম, আমাদের আগামী প্রযোজনা যেটা নিয়ে ভাবছিলাম, সেটা লেখা কাল রাত্রে সম্পূর্ণ হয়েছে। এবার সেটাকে প্রিন্ট করে একেবারে নিয়ে এলাম। তোমরা একটু একটু করে দেখতে থাকো। আর এটা মনে রাখবে যে এটা কিন্তু একটা পরীক্ষামূলক নাটক। এই নাটকটা আমরা করতে যাচ্ছি, তার বিষয়বস্তু তোমাকে বলেছি, যে নাট্যশাস্ত্র, যাকে বলা হয় পঞ্চম বেদ। তো এটা তো খুব মানে আমাদের দৈনন্দিন বিষয় নয়। তা এ নিয়ে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে, তা আমার মনে হয় যে আমাদের শুরুর আগেই সেটা মীমাংসা করে দেওয়া হয়। প্রথম প্রশ্নটা আমার মনে যেটা আসছে সেটা হচ্ছে এই নাট্যশাস্ত্র নিয়ে নাটক করা, এই ব্যাপারটা আপনার মাথায় এলো কিভাবে? হ্যাঁ, এটা একটা ব্যাপার। এটা আমার মাথায় এসেছে এই মাস দুয়েক আগে। আপনি তো জানেন, তোমরা সবাই জানো যে আমরা বিভিন্ন স্কুলে গিয়ে নাট্য কর্মশালা করি। হ্যাঁ, ওই একটা স্কুলে আমরা গিয়েছিলাম, মৌসুমী আপনি যেতে পারবেন না। তো সেইখানে আমি বিভিন্ন রকম বিষয় একটু বলতে হয়। তো এইবারে আমি বলছিলাম ওই নাটকের উৎপত্তি নিয়ে। আমাদের সারা পৃথিবীতে নাটক কিভাবে এসেছে এবং সেইখান থেকে নিয়ে এসে ভারতবর্ষে নাটকের উৎপত্তি এবং নাট্যশাস্ত্র, ভরতপুরীর লেখা নাট্যশাস্ত্র, এই সমস্ত বিষয়টা নিয়ে বলতে গিয়ে আমার মনে হলো যে প্রথম দিকে ছোটরা বেশ মন দিয়ে ব্যাপারটা শুনছিল, কিন্তু আস্তে আস্তে যত কথা বাড়তে লাগলো তত ওরা না কিরকম একটুখানি মনে হচ্ছে যেন আগ্রহ আর দেখাচ্ছিল না। ওই তো দেখেছে আগ্রহ দেখাচ্ছে। তখনই আমার মনে হলো যে বিষয়টা খুব সুন্দর করে তাদের সামনে তুলে ধরতে গেলে যদি আমরা এটা একটা নাটকের মাধ্যমে যদি আমরা করতে পারি, তাহলে কি হয়, বিষয়বস্তুটাও তাদের কাছে পৌঁছলো আর তাদের ওই আগ্রহটাও বাজপথে হারিয়ে গেল। সেটা শুধু ছোটদের নয়, যারা জানে না এই বিষয়টা নিয়ে, অনেকেই আছেন, তাদের সবার কাছে আমরা যদি এটা তুলে ধরতে পারি, তা সেই উদ্দেশ্য দিয়েই এই নাটকটা আমরা করবো বলে ঠিক করেছি। দাদা, এই নাট্যশাস্ত্র নিয়ে যে নাটক আমরা করবো বলে ঠিক করি, সেই নিয়ে কিন্তু আমাদের সবার মধ্যে অনেক প্রশ্ন আছে। তো বেশ, তো বলো দেবব্রত, বলো তোমার মনে কি প্রশ্ন? বলো। আমার মধ্যে প্রশ্নটা হচ্ছে, এই তন্ময়, আপনি কিছু বলবেন? আচ্ছা, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল, এর উদ্দেশ্যটা বা কি? এই নাটকেই এটা রয়েছে। খুব ভালো প্রশ্ন। আর এইটা ঠিক শুধুমাত্র একটা প্রশ্ন নয়, মানে নাটক সংক্রান্ত প্রশ্ন নয়। নাটকের উৎপত্তি কিভাবে হয়েছে এটাকে জানতে গেলে বা এটা জানলে তোমরা জীবনের সার কথাটা উপলব্ধি করতে পারবে। দেখো, সেই ত্রেতা যুগে যখন মানুষ ক্রমশ মানে ধর্মের পথ থেকে সরে যাচ্ছিল, লোভ হিংসা তাদেরকে গ্রাস করছিল, তো সেই সময় দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে এমন একটা কিছু রচনা করুন যেটা এই সকল মানুষকে আবার ধর্মের পথে, আবার মুক্তির পথে ফিরিয়ে আনে। এর একটা অন্য মত আছে, এই উৎপত্তি সম্পর্কে একটা অন্য মত আছে। সেটা হচ্ছে যে জানো যে এই যতদিন আমাদের এখানে বৈদিক ধর্ম প্রচলিত ছিল, সেই সনাতন ধর্ম থেকে বহু মানুষ, বিশেষত সাধারণ মানুষ, নিম্নবর্গের মানুষ, তারা দলে দলে
ওই বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বৌদ্ধ ধর্মের সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রা সেই সব সম্পর্কে আগ্রহ তাদের বেড়ে যেতে লাগলো, আগ্রহী হয়ে তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে লাগলো। কারণ তাদের মধ্যে হিন্দু ধর্মের যে মূল সনাতনী ভাবনা সেইটা তাদেরকে তারা জানতো না। তারা শুধু আচার সর্বস্ব একটা ধর্ম বলে জানতো। এই মূল ভাবনাটা তাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তখন সেই মহেন্দ্র গিয়ে বললেন ব্রহ্মাকে, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, যে প্রভু এমন একটা কিছু রচনা করুন যেটা নয়ন সুখকর হবে, শ্রুতি মধুর হবে, মানে যেটা শুনে এবং দেখে এই বেদের জ্ঞান তারা লাভ করতে পারবে এবং সেই তার মাধ্যমে তারা আবার ধর্মের পথে মুক্তির পথে ফিরে আসতে পারে। আচ্ছা, একটা কথা, চতুর্বেদ তো জ্ঞানের সম্পূর্ণ ভান্ডার, জীবনের জগতের সব রহস্য তার মধ্যে লুকিয়ে আছে। বেদ সৃষ্টির আসল উদ্দেশ্যই এটা, তাহলে আবার নতুন করে একটা শাস্ত্রের কি প্রয়োজন? হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। ঠিক, এই নতুন শাস্ত্রের প্রয়োজনীয়তা, যেটা আমি যে কথাটা বলেছিলাম তার মধ্যেই কিন্তু উত্তরটা নিহিত আছে। সেটা হচ্ছে বেদের জ্ঞান সর্বসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। বেদে সবকিছুই আছে, কিন্তু সর্বসাধারণের কাছে পৌঁছানোটা দরকার। সেই যুগে একটা জিনিস মনে রাখতে হবে, যে সেই যুগে কিন্তু ওই বেদজ্ঞান অর্জনের অধিকার সবার ছিল না। আজকে আমরা ইচ্ছে করলেই যে কোনো জিনিস সম্বন্ধে জানতে পারি, যে কোনো জিনিস সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারি, তখন কিন্তু সেই অধিকার তাদের ছিল না, কিন্তু তাদেরও সেই জ্ঞানের প্রয়োজন ছিল। তো সেই কারণে তাদের মধ্যে সেই জ্ঞান ছড়িয়ে দেওয়ার শুভ উদ্দেশ্য নিয়েই এই সৃষ্টিকর্তা ব্রহ্মা সব বেদের তত্ত্বগুলোকে মিশিয়ে এই নাট্যবেদ রচনা করেছে। নাট্যবেদ, চারটি বেদের তত্ত্ব? হ্যাঁ, সেটা তো তুমি অল্প কথায় বুঝতে পারবে না, তবে একটা উদাহরণ দিলে খানিকটা সে সম্বন্ধে তোমাদের ধারণা হবে। আমরা এই নাটকে কিছু গান ব্যবহার করছি। রুক্মিণী, তোমাকে গানগুলো বলেছিলাম, তুমি কি প্রস্তুত করেছো? হ্যাঁ, প্রস্তুত করেছি। শ্রীনন্ত দৃশ্যে তার একটা ওইটাই একটু শোনাও তো। শ্রীবন্ত বিশ্বে অমৃতস্য পুত্র আয়ুর্ধামানি দিব্যানি তস্তু বিদাহমিতা পুরুষাং মহান্তাং আদিত্যবর্ণাত্তমস পরস্তাৎ তমেব বিদিব্যাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে হয়নায় নান্যঃ পন্থা বিদ্যতে হয়নায় নান্যঃ পন্থা বিদ্যতে হয়নায়। এই যে গানটি, এই গানটির ভাষ্য হচ্ছে ঋগ্বেদ থেকে নেওয়া। আরে গানটি শুনে কেমন লাগলো তোমার? এই গান, এই যে মনোরম সঙ্গীত, তার ভিত্তি হচ্ছে সামবেদ, আর যজুর্বেদ থেকে অভিনয়, আর অথর্ব বেদ থেকে রস নিয়ে এই গানের সৃষ্টি। এইভাবেই চারটি বেদের উপাদান নিয়ে নাট্যশাস্ত্র রচিত হয়েছে। তাহলে নাটক কি কেবল দেবতাদের জন্যই তৈরি হয়েছিল? আমি জানতাম মনীষা এই প্রশ্নটা করবে, এই প্রশ্নটা আসবে না। এই প্রশ্নটা যখন ব্রহ্মা নাট্যশাস্ত্র সৃষ্টি করলেন, তখন দানবরা গিয়ে ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন যে কি শুধু দেবতাদের জন্য? তখন তার উত্তরে দেবতা বললেন, এই ব্রহ্মা বললেন যে মোটেই না, মানব দানব দেবতা সকলের সমস্ত শুভ অশুভ কাজ তুলে ধরার মাধ্যম হচ্ছে নাট্য। যে পীড়িত আর্ত তাদেরকেও সহায়তা করবে, তাদের মনে বল যোগাবে,
তাদেরকে আবার উদ্বুদ্ধ করবে এই নাটক। এই সমস্ত কথাই আমাদের এই নাটকে এই সমস্ত রয়েছে। কারণ এই সমস্ত রস, শাস্ত্র, লীলা, কর্ম ইত্যাদি নিয়ে এই নাট্যশাস্ত্র রচিত, সর্বকর্মের সমাহার। এমন কোনো জ্ঞান নেই যা নাট্যশাস্ত্রে নেই। আশ্চর্য! নাট্যশাস্ত্র তাহলে সমস্ত সৃষ্টির সমাহার, একদম লৌকিক আবার অলৌকিক সর্বপ্রকার। আচ্ছা, তাহলে নাট্যশাস্ত্র তো সমস্ত জীবের ভাবনার মানে একটা প্রতিফলনশীল ভাবনা তৈরি করে, কলা তো একটা। হ্যাঁ, নিশ্চয়ই। এই নাট্য কলাকে সকল কলার উৎস বলা যেতে পারে, অথবা অন্যভাবে বলতে গেলে সকল কলা এসে মিলিত হয়েছে এই নাট্য কলা। তাহলে নাট্যকলা তো এক আশ্চর্য কলা। অবশ্যই জীবিত থাকার জন্য শ্বাস নেওয়ার মতো এটি জরুরি, কিন্তু আমাদের সমাজে তো নাটককে গুরুত্ব দেওয়া হয় না। ঠিক ঠিক। শিল্পকলাকে তো অনর্থক মনে করা হয়। আরে আমরা তো শিল্পী, নীতি নির্ধারক তো নয়। শিল্পকলা আমাদের ধর্ম, আমাদের আমাদের নিজেদের বিষয়, আমাদের শিল্পের বিষয় তো নীতি নির্ধারককেই বিচার করতে হবে, বিবেচনা করতে হবে। হ্যাঁ, আর তার পরীক্ষা নিরীক্ষা আছে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যম এবং তার সুযোগ তাদেরই করে দিতে হবে। আরে সবচেয়ে বড় কথা, শিল্পীকে স্বাধীনতা দিতে হবে। এইটা একটা কিন্তু খুব বড় কথা বলেছেন চন্দন, যে নাটক কিন্তু শুধুমাত্র একটা শিল্প নয়, এটা হচ্ছে সমাজের দর্পণ। সেই দর্পণ মানে আয়নায় যাতে সমাজের চিত্র পরিষ্কার হয়ে ফুটে ওঠে, তার সুযোগ এবং স্বাধীনতা শিল্পীর থাকা উচিত। এই কারণ মানবতাকে একটা সত্যের পথে নিয়ে যেতে গেলে নাটক ছাড়া আর কোনো, নাট্য ছাড়া আর কোনো উপায় নেই। দেখো, আমরা এই নাটকে যে কথাটা বলতে চাইছি, যে নাট্যমঞ্চ জাতি, ধর্ম, ভৌগোলিক পরিবেশ, এই সমস্ত ভৌগোলিক সীমানা, এই সমস্ত কিছুকে অতিক্রম করে মানবতার কথা বলে, সমস্ত রকম বৈষম্য ভুলিয়ে দিয়ে সাম্যের কথা বলে। এই সাম্যের কথা, এই বৈষম্যহীনতার কথা যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে পৃথিবী তো স্বর্গ হয়ে উঠবে। নিঃসন্দেহে একটা কমন প্ল্যাটফর্ম, মানে হ্যাঁ, শিল্পকলাবিহীন সমাজ শুধু পশুর সমাজ। হ্যাঁ, আর ঠিক সেই উদ্দেশ্য নিয়েই মানে সমাজে শিল্পী এবং শিল্প যথাযোগ্য মর্যাদা পাবে, সেই উদ্দেশ্য নিয়ে যদিও যুগে যুগে দেখা গেছে সমাজের শিল্পী এবং শিল্প, যেটা চন্দনা আপনি বললেন যে ভালো চোখে মানুষ দেখে না, সে যথেষ্ট সুযোগ দেয় না, তো সেই কারণেই হয়তো মানুষ এটাকে গ্রহণ করেনি। কিন্তু যাতে সমাজে সকলে এটাকে ভালোভাবে দেখে, সমাজ শিল্পীকে এবং শিল্পকে যথাযোগ্য সম্মান দেয়, সেই কারণেই কিন্তু এই নাট্যশাস্ত্র রচনা করা হয়েছিল। কে রচনা করেছিল? মহর্ষি ভারত। তাহলে কমলাবাবু অনেক কিছু জানেন, শুধু জানেন তা নয়, আমি কিছুই জানি। দেবব্রত কিন্তু অনেক কিছু জানে, কি শৈবাল? ভরতমুনি নাট্যশাস্ত্র রচনা করেছিলেন এই উদ্দেশ্য নিয়ে। তাহলে কি বলছিলে? যেটা বলছিলাম যে তার মানে পঞ্চম বেদ, হ্যাঁ, একাধারে সমগ্র বেদের জ্ঞান। হ্যাঁ, আর এই পঞ্চম ভেদকে ভিত্তি করেই আমাদের পরবর্তী নাটক। কিন্তু এই নাটকের মহড়া শুরু হওয়ার আগে আমার রঙ্গকর্মী বন্ধুরা, আমার একটা অনুরোধ আছে। আমাদের কিন্তু নিরলস প্রয়াস করতে হবে যাতে এই নাটকটি, এই নাটকের ভাবনাটি আমরা সর্বসাধারণের মধ্যে সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে পারি। যদি সেটা সম্ভব আমরা করতে পারি, আমাদের দ্বারা যদি সেটা সম্ভব হয়, এই শিল্পীদের দ্বারা যদি সম্ভব হয় যে নাট্যশাস্ত্রের কথা সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া, তাহলেই ভরতমুনি যে উদ্দেশ্য নিয়ে নাট্যশাস্ত্র রচনা করেছিলেন তা সার্থক। আমাদের দায়িত্ব নেই। স্বর্ণ
বাক্য উচ্চারণ করে কাজ শুরু করি। ঋষিমানি আসুন। বলেছিলাম আজকে আমরা শঙ্খধ্বনি দিয়ে শুরু করব। এইখানে দাঁড়ান। হ্যাঁ বল। এদেশের উন্নতি হোক, সবার আশা পূর্ণ হোক, আনন্দময় পৃথিবীতে সৃষ্টি সম্পূর্ণ হোক, ধরিত্রী ফুলে ফলে বিকশিত হোক, আকাশ হোক নির্মল, সজ্জন থাকুক নির্ভয়, দুষ্টের বিনাশ হোক। চলো যাত্রী চলো দিন রাত্রি করো অমৃত লোক পথ অনুসন্ধান। চলো চলো যাত্রী চলো দিন রাত্রি করো অমৃত লোক পথ অনুসন্ধান। জড়তা তামসহ উত্তীর্ণ ক্রান্তি যার করো দীর্ণ বিদীর্ণ দিনান্তে অপরাজিত চিত্তে মৃত্যু তরুণ তীর্থে করো স্নান। শুভ কর্ম পথে ধরো নির্ভয়বান সব দুর্বল সংশয় হোক অবসান। শুভ কর্ম পথে ধরো নির্ভয়